নার্সটি আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর বলে ওঠে, আপনি ভিকটিমের ওয়াইফ? আলো চমকে ওঠে। অবচেতন মনে একমাত্র সেই শামীমকে নিজের স্বামী বলতো। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পিছন থেকে হঠাৎ একজন ডাক্তার বলে ওঠে, কি হয়েছে লিপি? স্যার, অ্যাক্সিডেন্টের ভিকটিমের ওয়াইফ বলছে। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে। আলোর দিকে তাকায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা? ডাক্তার কিছু বলতে যাবে তখন একজন ওয়ার্ড বয় এসে বলেন, স্যার, সুমন বলছে লোকটার ওয়াইফ এসেছে। ডাক্তার ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে বলে, সুমনকে? স্যার, ঝিলবাড়ি ওই অ্যাক্সিডেন্টের ভিকটিম। মানিব্যাগের আইডি কার্ড ছিল কিছুক্ষণ আগে যাকে আনা হলো। ডাক্তার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আপনি কে তবে? আলো এদিক ওদিক তাকিয়ে একটা ঢোক গিলে নিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে, দুঃখিত। কথাটি বলে ঘুরে করিডরের উল্টো পথে হাঁটতে থাকে আলো। ক্লান্ত ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে হাঁটছে। হুট করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আলো। মহিলা চেঁচিয়ে ওঠে, কানা নাকি? চোখ কোথায় নিয়ে হাঁটো? আলো কোনো জবাব না দিয়ে আবার উঠে হাঁটতে থাকে। আর নিজের প্রতি নিজেরই বেশ অবাক লাগছে। হচ্ছেটা কি আসলে? ফোনের ভাইব্রেশন শব্দ হতে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ঈশিতা শুকনো গলায় বলে, ফোন দিয়েছিলে ভাবি? ভাইয়ার সাথে বাইকে ছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, ওই আর কি, তোমার শরীরের খোঁজ নিতে। কেমন আছো তুমি? ঋতু কেমন আছে? ভালো আছি আমরা। ঈশিতার কথা শুনে আলো বেশ খারাপ লাগে। অনেক ভেঙে পড়েছে মেয়েটা। কিছুক্ষণের কথা বলে ফোন কেটে দেয়। ঈশিতা একটা ব্যাপার আলো বেশ ভালো লাগে। তারা যখন কথা বলে তখন ঈশিতা কখনোই শামীমের কথা টেনে আনে না। মানে নিজের পদত্যাগ করলেন। এখন যখন পূর্ণ নির্বাচন হবে, এখন আবার ভোটে দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কেন? দল তোমায় কি ক্ষতি করেছে শামীম? ইমতিয়াজ ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারোনি জানি, তাই বলে এমন উম্মাদের মতো কেন আচরণ করছো? করিম আলমগীর ধমকের সুরে বলে কথাগুলো। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, একজনের আবদার পূরণ করতে। হোয়াট? তুমি এসব কি বলছো? তোমাকে কি পাবনা শিফট করতে হবে রাজনীতির ছেলে খেলা? এমনিতে তোমার হঠাৎ পদত্যাগের পার্টি গরম হয়ে আছে। সবাই আমাকে চাপ দিচ্ছে তোমাকে বের করে দিতে। আমি সবাইকে মানিয়ে যাচ্ছি। তুমি আর আমাকে ভুগিও না শামীম। পদত্যাগ পত্র ফেরত নাও, এখনও সময় আছে। না আঙ্কেল, আপনি খন্দকারকে দিয়ে দিন নমিনেশন। আমি স্বতন্ত্র লড়তে চাই। কবির আলমগীরের দাঁতে দাঁত চেপে লাভ কী হবে? দল থেকে নিজেকে ছাড়িয়ে কি করতে পারবে তুমি? পদত্যাগ যখন করেই ফেলেছ আর লড়ো না। এইবার আতাউর আলম, সমরেশ ভূঁইয়া খন্দকার, ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার, ওদের সাথে টেক্কা দিয়ে গোহারা হারবে তুমি। তামাশা কেন চাইছো? হাঁটতে চাচ্ছি আঙ্কেল। কেন? একজনের মুখে হাসি ফোটাতে। সে অনেক দিন হয় হাসে না। স্বামী, তোমার আন্টি তোমার জন্য টেনশন করছে। আসবো? আন্টিকে দেখা করে যাব ভোটের আগে। রাখছি। ফোন কেটে দিয়ে স্বামী দীর্ঘ সময় চুপ করে বসে থাকে। ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। এখন একটু ইচ্ছে করছে না তার সাথে কথা বলতে। ফোনটা দূরে সরিয়ে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। মানে ইয়াশা আবার কেন ভোটে লড়বে? ও তো নিজেই পদত্যাগ করেছে। আলো শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আতাউর আলমের দিকে তাকায়। তারপর বলে, যোগ্যতা প্রমাণ করতে তুমি বাচ্চাদের মতো কিছুক্ষণ পর পর আমাকে প্রশ্ন করবা না, যাও। আতাউর আলম মেয়ের ঘরে ঢোকে। নরম গলায় বলে, মা, তুই ঠিক আছিস তো? এমন কেন করছিস? ও তো ওর ভুল স্বীকার করেছে। এখন এসব বাদ দে। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। রেহানা বেগম দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে, এই মেয়ে দেখবে নিজের বিপদ নিজেই ডেকে আনবে একদিন। মেয়ে মানুষের এত জেদ ভালো? যথেষ্ট কিছু হয়নি? রাগ তো আমাদেরও ছিল। ও এখন ওর বাবা মায়ের থেকে বেশি বুঝতে শুরু করেছে। ফল ভালো হবে না দেখো। আলো নাম্বার থেকে ফোন দেখে স্বামী কিছুক্ষণ তাকিয়ে থেকে স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রিসিভ করে কানে ধরতে আলো বলে ওঠে, রুলস নাম্বার 1। স্বামী আলোকে থামিয়ে দিয়ে বলে, রুলস নাম্বার 1? আমি কোনো
ক্যাম্পেইন করিনি আলো, কারো কাছে যায়নি, কাউকে টাকা দেয়নি, প্রচারণা জন্য শুধু পোস্টার লাগানো হয়েছে। আলো চুপ করে থাকে। শামীম বলতে থাকে, রুলস নাম্বার 2, আমার দলের ছেলেরা আমাকে কোনো সাহায্য করছে না। এবং রুলস নাম্বার 3, আমি আগামী পরশু পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছি না। আলো এখনও নিশ্চুপ। শামীম বলতে থাকে, সব কিছু মনে আছে আমার। আলো, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। কথাটা বলে শামীম ফোন কেটে দেয়। স্ক্রিনে আলো ছবিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি অবুঝ তুমি আছিয়া। শামীমের দলের ছেলেরা সবাই কপাল কুঁচকে আছে। শামীম ম্লান হেসে বলে, তোদের একটা সুখবর দিই, আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি, তোরা আমার জন্য মেয়ে দেখবি। দলের সবাই শামীমের এমন রসিকতায় সাড়া দেয় না। রাহাত বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই, সব কিছু কিন্তু একটা লিমিট থাকে। শামীম শুকনো হাসি হেসে বলে, তোরা তোদের ভাবির ওপর শুধু শুধু রাগ করছিস। ও জায়গায় ঠিক। হ্যাঁ, সে তার জায়গায় ঠিক, আপনি আপনার জায়গায় ঠিক। এখন আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো। জিন্দেগিতে ওই মেয়েকে আমরা আপনার জীবনে আসতে দেব না ভাই। ওই মেয়ে আপনার মতো কাউকে ডিজার্ভ করে না। ওর জন্য হিটলার বেস্ট। আরাপ চেঁচিয়ে বলে ওঠে। শামীম তার দিকে তাকিয়ে বলে, শান্ত হ, তোর বিপি হাই হচ্ছে। ওই মেয়ে আমার জীবনে আসবে না। আমি নির্বাচনে হারবো, তোরাও চাপ নিস না। জামিল অসহায়ের মতো একবার শামীম একবার দলের ছেলেদের দিকে তাকায়। শামীম জামিলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কাজ দিতাম না, কিন্তু তোর ভাবির দেওয়া রুলস মোতাবেক আমার দলের ছেলেরা আমার কোনো সাহায্য করতে পারবে না। তাই তোকে বলা, থানা রোডে এতিমখানায় 4টা খাসি পাঠানোর ব্যবস্থা কর। আজ মাসুদের জন্মদিন, ওকে প্রমিস করা বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল, আমি ফুয়াদ, আপনি হয়তো বা চেনেন। আতর আলম ফুয়াদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফুয়াদ বলতে থাকে, আলোর সাথে আমার একটু দরকার ছিল, কাইন্ডলি একটু ডেকে দেবেন। আতর আলম কিছুক্ষণ চুপ করে থাকে, অস্ফুট স্বরে বলে, বসো তুমি, দিচ্ছি। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে আলো অবাক হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কথা বলতে এসেছি। আলো, তুই চিন্তা করিস না ছোট, কিছু হয়নি, কাল সব ঠিক হয়ে যাবে। ইসমাম কিছু মুহূর্তে চুপ থেকে বলে, তুমি অবুঝ শিশুদের মতো বলছো ভাইয়া। জানি না কিসের মতো করছি, তবে করা উচিত নয় কি? ও স্বস্তি পাচ্ছে। ইসমাম খেপে যায়, চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি ভুলে যেও না আমরাও তোমার লাইফে আছি, আমাদেরও ইম্পর্টেন্স দাও। তুমি ছাড়া কেউ নেই আমাদের। শামীম ম্লান হেসে বলে, আগামীকালের পর থেকে সবটা নিজের হাতে শেষ করব। তুই টেনশন করিস না। গরিমা আর আত্মসম্মান দুটো আলাদা জিনিস আলো, তুমি গুলিয়ে ফেলছো। আপনি কি এসব বলার জন্য এসেছেন ফুয়াদ ভাই? চা খাবেন না? বন্ধু শ্বশুরবাড়িতে এসেছেন, আগামীকালের পর থেকে আর সেই অধিকারে আসতে পারবেন না। ফুয়াদ আলো সে কথা জবাব না দিয়ে বলে, শামীম তোমার জন্য উপযুক্ত কিনা জানি না, কিন্তু তুমি শামীমের জন্য উপযুক্ত নও। আলো, এইমাত্র বুঝতে পারলাম শামীমকে প্রতিহিংসা পরায়ণ বলো না, আসলে প্রতিহিংসা পরায়ণ তুমি। শামীমের চরিত্র কিছু ত্রুটি ছিল, ও শুধরে নিয়েছে সেসব, কিন্তু তোমার চরিত্রে যেসব ত্রুটি রয়েছে আলো, তুমি শোধরাতে পারবে না, কারণ নিজের ত্রুটি বুঝতে পারার মতো বোধশক্তি তোমাকে আল্লাহ দেয়নি। নিজের প্রতি 16 আনায় উসুল করে ছাড়লে আমার বন্ধুর থেকে, তাকেও তোমার মনে ভরল না। ওকে কথায় মার প্যাঁচে ফেলে ভোগাচ্ছ এখন। 3 দিন হলো নিজেকে বাড়ি বন্দি করে রেখেছে শুধু তোমার ফালতু আবদার রাখতে। আলো চুপচাপ ফুয়াদের কথা শোনে, ফুয়াদের কথায় জবাব এসে দেয় না। ফুয়াদ বলতে থাকে, এ নিয়ে যা যা চাইছো সব হবে, আমিও তৈরি। যেমন দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, তেমন দাঁড়িয়ে থেকে ডিভোর্স করিয়ে দিব। আমার বন্ধুর জন্য একটা খারাপ মেয়ে এনে দেব। তোমার মতো ভালো মেয়ের প্রয়োজন নেই আমার বন্ধুর লাইফে। কথাটা বলে ফুয়াদ উঠে চলে যায়। আলো চুপচাপ বসে থাকে। পদত্যাগ করে স্বামীর পুনরায় ভোটে দাঁড়ানো থেকে গোটা শহরের কাছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে জামাই শ্বশুর উভয়ই প্রতিদ্বন্দ্বী। এমন ঘটনা বিরল। সবাই কৌতূহল পুরো ব্যাপারটায়। ভোটের দিন সকাল থেকে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের বিভিন্ন স্থানে
ছয় প্রার্থী পোস্টার লাগানো। আতাউর আলম ভোটকেন্দ্র থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছে কিছুটা। অপারেশনের পর এতটা চাপ এই প্রথম নিয়ে ফেলেছে, তাই অস্বস্তি লাগছে বেশ। আলো আতাউর আলমের সাথে গিয়ে ভোট দিয়ে এইমাত্র ফিরল। তার মুখে কোনো ভাবান্ত নেই, চুপচাপ অপেক্ষা করে আছে সন্ধ্যা ঘনিয়ে আসার। অপেক্ষা করছে ফলাফলের। আপা, ইয়াসার মনে হয় আমাদের সাথে কানামাছি খেলা খেলছে। নিজে পদত্যাগপত্র জমা দিয়ে আবার নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। ও কি পাগল হয়ে গিয়েছে আব্বা? সৈকত কথাটা বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। সমরেশ ভূঁইয়া বলে, বুঝতে পারছি না, তবে এইবার ওর যে তার চান্স নেই সেটা লিখে নে। মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল বসায়, এই পাগল তো বুলডোজার বসিয়ে দিল। সাগর বলে ওঠে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। ওর কনফিডেন্স দেখে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। সমরেশ ভূঁইয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করিস না, এইবারও আমরাই জিতব। বরাবরের মতো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে জনগণ। লোকাল সাংবাদিকেরা তার উপর একটি ডকুমেন্টারি তৈরি করে লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখছে। শান্তিনীড়ের 3 তলায় লিভিং রুমে মেঝেতে সবাই আসন পেতে বসে টিভির দিকে তাকিয়ে আছে। একটু পরপর ফলাফল প্রকাশ। সবার মাঝে টান টান উত্তেজনা। শামীম ভাবলেশীনভাবে বসে আছে চুপচাপ, যেন ফলাফল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগেই জানতো ফলাফল কী হবে। টিভিতে কিছুক্ষণ পর ফলাফল চার্ট প্রকাশ করা হয়। 90,000 ভোট পেয়ে শামীম প্রথমবারের মতো কোনো দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই দ্বিতীয়বারের মতো প্রথম স্থান রয়েছে। এরপর দ্বিতীয় স্থান রয়েছে সরকারি দলের মনোনয়ন প্রার্থী ইউসুফ খন্দকার, সে পেয়েছেন 50,000 ভোট। তৃতীয় স্থান রয়েছে আতাউর আলম, পেয়েছেন 48,000 ভোট। চতুর্থ স্থানে সমরেশ ভূঁইয়া, 36,000 ভোট। পঞ্চম স্থানে ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার, 35,000 ভোট পেয়েছেন। লিভিং রুমে থেকে ছেলেরা কিছুক্ষণ নিজেদের মুখে চাওয়াচাওয়ি করে বিকট শব্দ করে উঠে। শামীম টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সংবাদ পাঠকের মুখ থেকে আবারও তার জয়ের খবর শুনেছে সে। নিজের জয়ে নিজেই কিছুটা অবাক শামীম, কিন্তু যেখানে তার খুশি হবার কথা সেখানে সে খুশি হতে পারছে না। কোনো এক অজানা উৎকণ্ঠা ভারী করেছে তার মন। ওদিকে আলো কি করছে? মেনে নিতে পারছে তো এই হার? যে ভয়ঙ্কর সেন্সিটিভ একটি মেয়ে, কিছু উল্টোপাল্টা করে না বসে আবার। সবুজ স্বামীর দিকে তাকিয়ে বলে, জান ভাই, এখন আবার ভাবিকে তুলে আনেন। খুব বাজি ধরছিল, এখন বুঝুক। শামীম কিছুক্ষণ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। দলের ছেলেরাও শামীমের সাথে সাথে উঠে দাঁড়ায়। শামীম সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা কোথায় যাচ্ছিস? আপনার সাথে ভাই, প্রয়োজন নেই, আমি একা যাব। টিভির স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো। আতাউর আলম স্বাভাবিক, সবসময় ঠান্ডা মাথার লোক সে। এমন পরিস্থিতির জন্য সে মানসিকভাবে তৈরি ছিল যখন শুনেছে ইয়াসা আবার ভোটে দাঁড়াবে। একজন জিতে যাওয়া লোক পুনরায় জিতবে, এটাই তো স্বাভাবিক। মেয়ের জেদের কাছে হার মেনে দাঁড়িয়েছিল ইলেকশনে, তাই তার কোনো ভাবান্তর হয়নি। এই পরিস্থিতিতে নিজের অসম্মান নয়, বরং আলোর কথা ভাবছে সে। তার মেয়েকে সে চেনে, এত কিছু সহজে গ্রহণ করার মেয়ে আলো নয়। কিন্তু আলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আতাউর আলমের ওষুধ এনে দেয় তাকে। আতাউর আলম ওষুধ নিয়ে মৃদু স্বরে বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে মা, আমার কোনো আক্ষেপ নেই, মাথা ঠান্ডা কর। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, মাথা গরম হয়নি আমার আব্বু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলে শব্দ হয়। রেহানা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উঠে আসতে পারি? রেহানা এদিক ওদিক তাকিয়ে দরজার দিকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শামীম আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজার ভিতর থেকে বন্ধ। শামীম উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, আলো, দরজা খুলে দাও। কোনো সাড়া শব্দ না পেয়ে শামীম দরজা ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। শামীম আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি
তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে অভিনন্দন। শামীন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন বা বাজি দুটোই। শামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে বসার ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়ি পাল্টে আসছি। কোথাও যাবে তুমি? আলো মাথা তুলে শামীনের দিকে তাকায়, তারপর বলে আপনার সাথে সংসার করব। বা জিতেছেন আপনি। শামীন ম্লান হাসে, তারপর নিচু স্বরে বলে কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো শামীনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে জেদি কণ্ঠে বলে ওঠে আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই, আমি যাব, আমি আমার কথা রাখবো, করব আমি সংসার আপনার সাথে। কথাটি বলে আলো আলমারির কাজটায় যেতে নেয়। মুহূর্তে হাতে শামীমের হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। এতক্ষণে শামীম আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো শামীমের চোখের দিকে তাকিয়ে আছে। শামীম ম্লান হেসে আলোর কপাল থেকে আলগোছে চুল কানে গুঁজে দিয়ে বিড়বিড় করে বলে অবুঝ আছিয়া, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিয়েছ তুমি। দয়া আমি তোমাকে করিনি, কখনো করিনি, এটাও দয়া না। যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানি না, কিন্তু যখন তুমি সাপের ভয়ে আমাকে এসে আঁকড়ে ধরলে তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি যা তোমাকে দিয়েছি সেটা ভালোবেসে। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও ওই অনুভূতি ভালোবাসাতেই থাকবে। তুমি যতই ভুল ব্যাখ্যা দেও না কেন, তোমার মতো ক্ষুদ্র আসিয়া অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না। আলো নিশ্চুপ। শামীম বলতে থাকে তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি, তোমায় আমি আমার মনে আটকে রাখবো। কাগজে কলমে না পারি, যা যা আবদার করছো পূরণ করেছি, বা জিতিয়েছি। সত্য হিসাবে তুমি আমার কথা শুনবে, আর আমার কথা হচ্ছে তুমি ভালো থাকো। তোমাকে ভালোবাসা উপহার স্বরূপ একদিনের ডিভোর্স লেটার সাইন করিয়ে পাঠিয়ে দেব। সাইন করে বাঁধিয়ে ওই দেওয়ালে টানিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসা প্রতিদিন দেখো। আলো কিছু বলতে যাবে, শামীম আলোর মুখ চেপে ধরে, তারপর বলে চুপ। আমি এত তোমার হৃদয় প্রশান্তির কথা বলে যাচ্ছি, তোমার কানে কি শান্তি পাচ্ছে না বলো? কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি পারবো না, আমার ক্ষমতা নেই উল্টোপাল্টো কথা বলে। আর আমাকে যন্ত্রণা দিও না আছিয়া। কয়েক মুহূর্ত পর আলোর মুখ থেকে শামীম হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামীম আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে সব কিছু অনেক বেশি সুন্দর হতে পারত আছিয়া, অনেক বেশি রঙিন, কিন্তু বর্ণাঢ্য রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাচ্ছ না। তোমার নারী সত্তা অনুভূতিকে সম্মান জানাতে আমি তোমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো স্বামীনের জিনিস স্বামীন ইহজন্মে ছাড়ে না। কথাটা বলে শামীম আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বামীনের দিকে তাকিয়ে। শামীম আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিজের স্থান দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেবেন? কাজী স্বামীনের দিকে তাকিয়ে আছে। স্বামী একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলে প্রথমত আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। কাজী বিনয় হয়ে বলে তুমি কেন ওকে তালাক দিতে চাচ্ছ? জরুরি তালাক দেওয়াটা আপনি কাগজপত্র রেডি করবেন, কত সময় লাগবে? বেশি দেরি হবে। কাজীর হতকম্প ভাব কাটছে না। সে বলে কিছুক্ষণ আগেই তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখানে এসেছো বউকে তালাক দিতে। কেন, কি করেছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছ? ওকে বিয়ে করেছি। কাজী স্বামীনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই স্বামীন আর এই স্বামীনের মধ্যে বিস্তার ফারাক। এই স্বামী ইয়াসার চোখে সেই দিন হিংস্রতা দেখেছিল, আজ দেখছে উদাসীন দুটি চোখ। স্বামীন বলে ওঠে বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে 2 দিন লাগবে। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে, তারপর কাজী টেবিলের ওপর
একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজীর দিকে তাকিয়ে শুকনো গলা বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা স্বামীনের দিকে এগিয়ে দেয়। স্বামীন ঢকঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজীর দিকে তাকিয়ে নিস্তর কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবে। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু এত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না, কোনো কষ্ট হবে। কথাটা বলে স্বামীন ধীরে পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যাল করে স্বামী নিয়ে আসা যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গায়ে এলে দিয়ে বসেছিল। স্বামীনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। স্বামীনের দৃষ্টি দেখে সে থমকে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ এমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিন কিচ্ছু খাননি। আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। স্বামীন ম্লান হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবলস রোল খেয়েছি আমি। ঋতু থমথমে মুখ নিয়ে সামনে যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীর মানুষটার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। উত্তপ্ত দুপুর গরমে মেঘে নেমে একাকার হয়ে গিয়েছে আজ। ওড়না দিয়ে মুখ মুছে এদিক ওদিক তাকায় আলো। হিয়া বলে, চল, রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই। আজ বোর্ড পরীক্ষা, সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়। মাত্র 15 মিনিট রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হীরা বলে উঠে, শেষ পর্যন্ত তোর সিদ্ধান্ত থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হীরা বলে ওঠে, মা সবসময় আমাকে বলতো, একটু আলোর মতো হতে পারিস না? তখন আমি ভাবতাম, ইস, আমি যদি তোর মতো হতে পারতাম, কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনও নিশ্চুপ। হীরা আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটে বাম পাশে সৈকত নওশিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নওশিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেই দিকে তাকিয়ে আছে। হিয়া পাশ থেকে বলে, এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ, ওটাও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেম প্রস্তাব গ্রহণ না করতে, শুনলো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখে। চল, গেটের ভিতর চল। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ে ঘটনার কথা মনে পড়তেই তার পুরো শরীর এখনও অসাড় হয়ে যাচ্ছে। ওই দিক কেউ না পৌঁছালে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সেই ইহজনমে সৈকতের চোখের সামনে পড়তে চায় না। কিরে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা তোর হবু স্বামীকে বলে দেব আমি তোর কোথায় কোথায় ছুঁয়েছি? বলে দেব তোর কোথায় কোথায় তিল আছে? জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নৌসিনের হাতে কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নৌসিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া দুফোঁটা তরল দেখে বোঝার উপায় নেই, সে ভিতরে ভিতরে গলাকাটা মুরগির মতো দরপাচ্ছে। আবেগের বশে একটা ভুলের জন্য তার জীবনের চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই জানোয়ারটার থেকে। নওশান চেঁচাতে পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। বলে দেব নৌসিন, বলে দেব। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে ছাড়িয়ে নিয়ে নৌসিনকে আলগে নেয়। তারপর নৌসিনকে ধমকে সুরে বলে, চেঁচাতে পারিস না স্টুপিড। নৌসিন ভয়ে গুটিয়ে গিয়েছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুই আবার এসেছিস? তোর সমস্যা কি? এখান থেকে যা। ঠান্ডা গলায় বলে আলো। সৈকত বলে উঠে, স্বামীর মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনব, এখান থেকে যাবি সৈকত, নয়তো আজও ভয়াবহ কিছু হবে। তাই নাকি? কি হবে দেখা। নওশিন খপ করে আলোর হাত ধরে বলে, ও নেশা করে আছে আলো। আলো নওশিন থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। মুহূর্তে ভিড় জমে যায় কলেজের সামনে রাস্তায়। কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরা এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নওশিন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, পেটা, আরও পেটা। সৈকতের কানে নৌসিনের সেই চিৎকার পৌঁছায়। হিংস্রতা জানোয়ারের মতন নৌসিনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নৌসিনের চোখ বেয়ে অজরে ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়া এসে আলোকে পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নেয়।
বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, তবে উচ্চবাচ্য বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায়। নতুন এই ত্রাসকে সৈকত গা ঝাড়া দিয়ে নৌসিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। ভাইজান, শামিন কিছু কাগজপত্র দেখছিল। সীতারা ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ঘর গোছাতে এসেছিলাম। অগোছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় শামিন কথাটি বলে নিজে বেশ অবাক হয়। এসব কী ধরনের কথা বলছেন সে সীতারাকে? সীতারা মৃদু স্বরে বলে, ঝুল ঝাড়তে পাঠিয়েছে মেজো ভাবি। ঝাড় তাহলে। শামিন আবারও কাগজে মন দেয়। সীতারা ঘর গোছাতে গোছাতে শামিনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান। কোনগুলো? শামিন না তাকিয়ে জিজ্ঞেস করে। সীতারা আগে থেকে নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবি সাজার জিনিস। শামিন মাথা তুলে তাকায়। তবে ড্রেসিং টেবিলের সামনে এখনও আসিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা এখনও ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। শামিন একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, না, ওগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগে। সীতার আর কিছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। শামিন আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়ে থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরের ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে আলোকে বেহুশ বানিয়েছিল। তখন থেকে এই প্রাণীটাকে জমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটে এই প্রাণীটার সাথে আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হীরার সাথে ছিল, তখন আসতে পারল না অসভ্যগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলো বুকটা ধরফরিয়ে উঠছে। দু পায়ে কুকুরগুলোকে তো জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরও 2টো কুকুর এসে বাকি 3টের সাথে যোগ দিয়েছে। সবকটা ঘেউ ঘেউ করতে শুরু করে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। সব লোক কোথায়? পাশের মসজিদে জোহরের আজান দিয়ে দিচ্ছে। কিছুটা সাহস সঞ্চয় করে সে ঘুরে দৌড়ে শুরু করে। এদিক ওদিক না তাকে কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়াতে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনা আকস্মিকতায় আলো কিছু বুঝে ওঠার আগেই নাকি তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তা পিচ গলে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। নাকের কাছে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলো হাঁটুর কাজটা যন্ত্রণা হচ্ছে। ছিলে গেলে যেমন হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করেই শামিনের হাতে হাত রাখে। শামিন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশে ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাজটা ছিলে গিয়েছে। নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জা আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। শামিন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড়ে যায়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামিন যে আলোর মনের কথা বুঝে যায়। নিচু স্বরে বলে ওঠে, ওরা আমার স্বজাতি তো, আমাকে খুব মানে। আলো মাথা তুলে শামিনের দিকে তাকায়। শামিনের মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়। আলোর চোখ নামিয়ে নেয়। শামিন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না। এখানে কাজ ছিল। কাজ? মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বর জিজ্ঞেস করে বসে। শামিন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহল হয়ে না চাইতো বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের ডিভোর্স
কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজী নাতি হসপিটালে আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু হয়। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একবার জিজ্ঞেস করল না আলোর ব্যথা করছে কি না। আগে তো আলো না চাইতো, ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করত। খুব রাগ হচ্ছে, কেন হচ্ছে তার উত্তর আলো জানে না। পেন কিলার নিয়েছিস? রেহানা এসে আলোর মাথায় কাছে বসে। আলোর চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি। জ্বর আসছে সম্ভবত। রেহানা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একটাবার ভেবে দেখবি মনে শেষবারের মতো। রেহানা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহানা বলতে থাকে, তুই রেগে যাস না মা, অশিক্ষিত বাঙালি মায়ের মন তো তাই মানছে না। কথাটা বলে রেহানার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে। তারপর বলে ওঠে, কোনো মানুষ কি আবেগ, রাগ, জেদ, প্রতি হিংসা, পরায়ণতা তা ভুলে উঠতে তুই আমাকে দেখা এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহানা আলো নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতর আলম দাঁড়িয়েছিল। রেহানা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্তে দাঁড়ায়, তারপর চলে যায়। আজকে ডেলিভারি দিয়ে আর কাজ নেই, তাই অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল, আজ ইউনিভার্সিটিতে যাচ্ছি। তোমরাও চলে যাও। সব কিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলার ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচার নিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস। তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে। দাঁড়া, আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি থাকো, আমরা যাচ্ছি। শরীর ভালো নেই তোমার। বিউটি বলে উঠে। সবাই কাজ ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? কি হবে, আমতা আমতা করে আলো। হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই। কেমন কেমন করে কথা বলিস। আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আপু হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হীরা অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিকে ওদিকে তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউর আঙ্কেলকে ভোট দেইনি, ইয়াস ভাইয়াকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, অ্যাম শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইয়াকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তরুণদের দল ইয়াসার ভাইয়াকে বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসে অধিকাংশ মেয়ে ক্রাশ তোর স্বামী। তারা কি বলা বলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্চ শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটা বোধ হয় প্রথম, যেখানে ভিকটিমের প্রতি বিরক্ত এবং অপরাধীর প্রতি সহানুভূতি দেখাচ্ছে আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আচারের বৈরমগুলো সরিয়ে রাখে। হিয়া বকবক করতে থাকে। একটু পর আলো দিকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ের নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস। আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি আমার দুলা ভাইয়ের? দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বল সময় থাকতে। আপু তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায় আয়াতের কথা শুনে। আয়াত দাঁড়িয়ে আছে। আলো অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কাজী অফিস থেকে? আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসছে কেন? ব্যাংক থেকে এসেছে, তোমার ডিপোজিটের। আলো একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। মাস্ক পরা, একটু ভুল হলেই আজ গণপিটুনি মরবে। ফিসফিসিয়ে রবিকে বলে সাদীপ। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে
টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজটা যথেষ্ট খারাপ। মুখে চকান্তর শব্দ করে বলে ওঠে, কি বলতো, এত দেরি করছিস কেন? আসেনি নাকি? না, এসেছে। ভাই নিজেই ইনফরমেশন দিয়েছে। সাদিবকে কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাকে টার্গেট করে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতে ছোট বোতলটার দিকে এক পলক তাকে বোতলটা আবার আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নৌসিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনিট রাগ চলে যায় আলোর। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে সে। নৌসিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নৌসিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নৌসিন আলো হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাস অন্যমনস্ক ছেলে, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, কিছু না। নৌসিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর? চল তোকে রিকশায় তুলে দেই। মোড়ের মাথা থেকে চল। দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, সৈকত তোকে আর বিরক্ত করছিল? নৌসিন বলে, না। আমি অবাক হচ্ছি আলো, ও এত সহজে আমার পিছু ছেড়েছে। খুব অবাক হচ্ছি। এসব কুকুরদের এভাবেই সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। সাদিক আর রনির তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নৌসিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটোর চেহারাই তো এক। নেশা করছিলি সকালে। লাল জামা নৌসিন, হলুদ জামায় শামীমের বউ। এখন কি করব? দুটো আঠার মতো লেগে আছে কেন? দুটোকে দেব নাকি? মাথা খারাপ? শামীম তোকে তোর বাপ মা সব কবরে পাঠাবে, তাই যা বলছে সেটা কর। চল, বাইক স্টার্ট দে। এখানে ভিড়, মনে হচ্ছে মোড়ের মাথায় যাচ্ছে। চল চল। নৌসিন এদিকে ওদিকে তাকিয়ে রিকশা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে নৌসিনের পার্স ব্যাগটা হাত দিয়ে নিচে পড়ে যায়। নৌসিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতে হুশ করে তাদের পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে যায়। ক্ষণবাদী একটা বিকট চিৎকার শোনা যায়, যে চিৎকার কেঁপে ওঠে মহিলা কলেজের পুরো এরিয়া। থমকে যায় পথচারী, কাঁপতে থাকে আকাশ এবং পাতাল। এখান থেকে একটা কপি আমার সিটি কর্পোরেশনে নিয়ে চেয়ারম্যানের কাছে পাঠাও এবং নকল তোমার স্ত্রীর কাছে 90 দিনের আগে কার্যকর হবে না। কাজী থেকে চোখ সরিয়ে স্বামী তার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি কাগজগুলো দেখতে পারি? জি অবশ্যই। কাজী কাগজগুলো এগিয়ে দেয়। স্বামী কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে থাকে উল্টে পাল্টে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশের চেয়ারে বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে, এই যে নিচের দিকে। স্বামীন কাজী থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়, তারপর মেলান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণে কাজীর দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আরেকটা কলম দিন, এটাতে সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খুলে ফুয়াদ সামনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে, পরে কথা বলবো। আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। স্বামীর ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবি পকেট থেকে ফোন বের করে। রনি ফোন দিচ্ছে। স্বামীর ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রনি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ভাইয়া ভাবি। রনি, আমি তোদের বলছি ওকে ওর মতো ছেড়ে দে। কেন বিরক্ত করছিস? রনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার দিয়ে বলে, ভাইয়া ভাবির গায়ে কেউ অ্যাসিড ছুঁড়েছে। গল্পটা এখান থেকে নতুন মোড় নিয়েছে। আশা করি পুরো গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।